সাংবাদিক টাংবাদিক পরিচয় দিয়ে যারা আজকে ভারতের দালালি করছে তাদেরকে বাংলাদেশের মানুষ চিনে, এবং গোলাম মাওলা রনি ওই উনার পক্ষে কথা বলেছে, হয়তো উনি টাকা পয়সা দিয়েছে, কিছু একটা আছে এখানে যেটা তিনি করেছে, এটাতে আমি মোটেই অবাক হইনি। এটা গোলাম মাওলা রনির চরিত্র, এবং এর আগেও আমি ইসকন নিয়ে একটা পর্ব করার পরে উনি ইনিয়ে বিনিয়ে তারপরে নানান কথাবার্তা বলেছিলেন। তো সেই সময় আমি বলেছিলাম যে আপনি আসলে গোলাম মাওলা রনি, আপনি কোন দলের, এটা একটু পরিচয়টা আগে দেন। এসব আহ মানে রাজনৈতিক দৈন্যতা আপনার মতো মানুষের কাছে অন্তত মানায় না। যাই হোক, ওই উনি একজন ভদ্রলোক বলছিলেন যে ক্যামেরা অফ করে রাখার বিষয়ে আপনি কথা বলছিলেন, তো সেই বিষয়টা বলতে চাই যে কনক ভাই, আপনার আহ জমিতে হচ্ছে গিয়ে আপনার সাইনবোর্ড দিয়ে এসছে গত সপ্তাহে যে এই জমি বিক্রি হবে, আপনার সব জমি জায়গা এগুলোতে এগুলো করা হচ্ছে। তো সেখানে আমরা এলাকার মানুষের কাছে যতটুকু শুনেছি যে পুলিশের গাড়িতে করে এগুলো করা হচ্ছে। কথা হচ্ছে কি, ধরুন জমি জায়গা কেউ নিয়ে কিন্তু দেশের বাইরে যাইতে পারবে না। এবারের যে সংস্কৃতি আওয়ামী লীগ দেখিয়ে গেল, এই সংস্কৃতি কিন্তু চালু থাকলেই হবে শুধু। আওয়ামী লীগ এবার যে কটা আইন করে গেছে, এই আইনগুলো বাংলাদেশের যেই সরকারই আসুক, শুধু 32, 57 থেকে শুরু করে যা যা চালু করেছে, সংবিধান সংশোধন করে যে আইন নতুন করে সংবিধানে সংযোজন করেছে, পঞ্চদশ ষোড়শ এইসব সংশোধনীগুলো শুধু রাখলেই চলবে, আর কিচ্ছু দরকার নাই। তাদেরকে শায়েস্ত করার জন্য এটাই যথেষ্ট। অতএব খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রজাতন্ত্রের যে আমলারা আছেন, কে কোন থানার ওসি, কে কোনটার ডিজি, কে কোথায় ডিআইজি, এগুলো কিন্তু আমরা জানি। এবং এগুলো যদি এখন আপনার খবর নাও রাখি, 2020 সালের ওই মাসে কে কোথায় ছিলেন সেটা পুলিশ হেডকোয়ার্টার থেকে কিভাবে বার করতে হয় ওই রাস্তা কিন্তু আমরা জানি। অতএব খুব সাবধান। আমরা চাইলে কিন্তু বেনজিরকে নিয়েও কথা বলতে পারি, আরো অনেককে নিয়ে কথা বলতে পারি, অনেকের তথ্য আছে, ব্যক্তিগত আক্রোশে যেতে চাই না, কিন্তু এমন কোনো ব্যক্তিগত আক্রোশ তৈরি করবেন না যেটার জন্য আপনি রিটায়ার্ডে গেলে আপনার পাশার মধ্যে লাথি কত জোরে মারতে হয় এটা শেখ হাসিনা, এসকে সিনহা থেকে শুরু করে জেনারেল আজিজকেও দেখাচ্ছে। অতএব আপনার সামনে উদাহরণ আছে। একটু দেখে তারপর কথা বলুন যে চেয়ারটা হারালে তারপরে আপনি কি হবেন। আপনার যে বাবা সাংবাদিকরা এখন আপনার তেল মারছে না, ওই সাংবাদিক ইলিয়াসের সামনে এসে কথা বলার সাহস নেই, ডক্টর কনক সারোয়ারের সামনে এসে কথা বলার সাহস নেই, কারণ তারা মিথ্যা কথা বলে। আমরা মিথ্যা কথা বলি না। আমাদের যে কথা সেগুলো কোনটা মিথ্যা, তুই আওয়ামী লীগ, তুই জামাত, তুই পাকিস্তানের দালাল, তুই তারেক রহমানের দালাল, এইসব কথা না বলে কোনটা মিথ্যা সেটা বলেন। আমরা গুজব ছড়াই, এটা কোনো নিউজ না। নিউজ হচ্ছে আমি কোনটা গুজব ছড়িয়েছি সেটা বলেন। জি, ধন্যবাদ ইলিয়াস। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গত পর্বেই দুদিন আগে একটি অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি যে ডিজিএফআই মোট 5,000 লোককে নিয়োগ দিয়েছে আমাদের এইসব যারা ইউটিউবে কাজ করেন, ফেসবুকে কাজ করেন, তাদেরকে কাউন্টার অ্যাটাক করার জন্য। তো আশা করি 50 টাকা পার্টি, 50 টাকা পার্টি, এবং এর মধ্যে ক্যাটাগরি আছে, সবই আমি জানি। তো এর মধ্যে তালিকাটা আসছে আমার কাছে 5,000 জনের। আসলে তখন আমরা এটা নিয়ে কি করা যায় দেখবো, কিভাবে প্রচার করা যায়। তো আমরা আমাদের সঙ্গে আরো কয়েকজন অতিথি আছেন, আমরা এদের সঙ্গে কথা বলে অনুষ্ঠানটি শেষ করব। জনাব থিওফিল রয়, মিস্টার রয়। জি, শোনা যাচ্ছে, বলুন। আমি ধন্যবাদ দেই কনক আঙ্কেল আর ইলিয়াস আঙ্কেলকে। আমি একজন ছাত্র। একটু সোজা করে ধরুন দাদা, দাদা আপনার ক্যামেরাটা একটু সোজা করে ধরুন। এবার দেখা যাচ্ছে কিছু প্রশ্ন আছে। প্রথমটা হচ্ছে যে আমি একজন কলেজ ছাত্র। বেশ কিছু বছর আগে আমাদের বিদ্যালয়ে ম্যাগাজিনের সময় একটা প্রজ্ঞাপন দেওয়া হয় যে রাজনীতি নিয়ে এবং দেশ বিরোধী কোনো কথা লেখা যাবে না। এটা আমার কাছে মনে হয়েছে যে এরকম কোন কথা কেন, কারণ আমাদের কিন্তু লেখার অধিকার আছে, আমরা ছাত্র যেহেতু। তো আমরা যদি না লিখি আমাদের কলমের নিট কি ভেঙে দেওয়া হলো না? আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশে অনেক কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন যাদের মধ্যে মৌলানা ভাসানী এবং শেরে বাংলা একটি ফজলুল হক। এখন বর্তমান দিনে তারা এত উপেক্ষিত কেন, এই প্রশ্নের উত্তরটা জানতে চাই। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে আমার রামপাল এবং মহেশখালী নিয়ে। শুধু শুধু রামপাল এবং মহেশখালী এই দুটো জায়গাতেই কেন এতগুলো কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে, যেহেতু আমাদের মাতার বাড়ি এবং বিভিন্ন প্রজেক্ট আছে, কিন্তু এই যে সুন্দরবন আমাদের এত বড় একটা সম্পদ, কেন? ধন্যবাদ। আপনি কি হিন্দু না মুসলমান? আমি খ্রিস্টান। উনি খ্রিস্টান। থিওফিল রয়, থিওফিল রয়। মিস্টার রয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জনাব মেহরাব। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ ইলিয়াস ভাই এবং কনক স্যারকে। বেসিক্যালি আমি ধন্যবাদ জানাই। আপনারা হচ্ছেন বর্তমানে বাংলাদেশের মানে আপনাদের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছি আমরা। যেকোনো সময় আপনারা প্রত্যাবর্তন করবেন। স্যালুট ইলিয়াস ভাই এবং কনক ভাইকে এগেইন। আমার কিছু জাস্ট অবজারভেশন এবং বলতে পারেন যে আমি কিছু ইয়ে করতে চাই। সেটা হচ্ছে যে সে ফর এক্সাম্পল আপনারা যখন বাংলাদেশে আসবেন, ফিরবেন, আশা করি আপনারা এই যে ইলিয়াস ভাই এবং আপনারা যে নব্য রাজাকার বা এই যে মাদার অফ মাফিয়া, সে হয়তো পৃথিবীতে নাও থাকতে পারে, কিন্তু তাদের যেন মরণোত্তর বিচার এই বাংলার মাটিতে হয়। এবং আর পাশাপাশি একটা জিনিস এক্সপেকটেশন, এটা আমার মনে হয় আপনাদের যারা জুনিয়র্স আছেন, আমরা বিশেষ করে ইলিয়াস ভাই অনেক কনক ভাই অনেক পুরনো রিপোর্টার্স, বাট আমরা মানে যে দেশটার স্বপ্নটা আমরা মানে দেশ দেখি আর কি, সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বাংলাদেশ একটা সুন্দর সার্বভৌম রাষ্ট্র হবে যেখানে আমরা ট্যাক্স পে করি কিন্তু আমরা পরিপূর্ণ নাগরিক সেবা থেকে বঞ্চিত। সুতরাং আমরা বুঝতে পারছি জনাব মেহরাব, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ইলিয়াস। মাদার অফ মাফিয়া কর্নেল শহীদ উদ্দিন খানের এই যে উপাধি কিন্তু বেশ জনপ্রিয়। এবং মাতারানিটা আরো বেশি জনপ্রিয়। কর্নেল শহীদ, এবং আপনি তো জানেন যে কর্নেল শহীদ একটি নতুন আন্দোলন শুরু করেছেন, যে গণ অভ্যুত্থান এবং নতুন সংবিধান, এটা আন্দোলন শুরু করেছেন গণমুক্তি মঞ্চ নামে। তো কর্নেল শহীদ আমাদের সঙ্গে যোগ দেবেন। প্রচুর মানুষ ওনার সঙ্গে কথা বলতে চায়। আমার প্রত্যেক অতিথিকেই আমাদের সঙ্গে যুক্ত নিয়ে আসবো ইনশাল্লাহ। জনাব আব্দুর রহমান, জি সংক্ষেপে বলুন, আপনাকে দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো। জি ভাই, আগে আমরা লাইনটা একটু খাটি গেছিল, আমরা নেটওয়ার্ক প্রবলেম আছে। জি 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 বলুন। আমার কিছু দরকার আছে। জি জি জি, আমার নাম্বার আপনার মেসেজ দিলে ভাই আপনি দেন না, মেসেজ গিয়া সমস্যা। আমি কি কইতাম না আমার নাম্বারটা। থ্যাংক ইউ ইলিয়াস। এই যে থিওফিল যে বলছিলেন, থিওফিল রয়, এই যে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র বা সবকিছু মিলিয়ে এবং স্কুল কলেজের ম্যাগাজিনে যারা লিখতে চায় তাদেরকেও বলা হচ্ছে যে সরকারের সমালোচনা করে কিছু লেখা যাবে না। অর্থাৎ এই সরকার কি পরিমাণ মানে ছোট লোকী অবস্থায় যে উপনীত হয়েছে, যে স্কুল কলেজের কিছুতেও কোনো কিছু লেখা যাবে না যেটাতে মনে হয় যে এটা সরকারের বিপক্ষে গেছে বা সমালোচনা। এটা তো আর আজকে থেকে না, এটা দীর্ঘদিন ধরেই। ধরুন এখন বাংলাদেশের যে কোনো একটা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্রলীগের যে ছাত্র সংগঠন, আমার কুমিল্লাতে কি একটা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে একজন আমাকে কিছু তথ্য দিয়েছিল। সেখানে তিনি বলছিলেন যে তারা অন্য একটা সংগঠন করছে, মানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ওই যে নুরুদের মতো এই টাইপের একটা কোনো একটা আলাদা সংগঠন। এটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না, সেটাও করতে দেওয়া হয়নি। কারণ কোনো বিশ্ববিদ্যালয় কলেজে এখন কোনো সংগঠন করতে গেলে ছাত্রলীগের পারমিশন ছাড়া কেউ কোনো অন্য কোনো সংগঠন করতে পারবে না। এটা হচ্ছে অলিখিত একটা সংবিধান আকারে বাংলাদেশে চলছে। তো এখন আপনি আমি তো আমাদের চাইতে বড় ভুক্তভোগী তো কনক ভাই আর কেউ নাই, তাই না? যে মানে একটা ইউটিউব চ্যানেলকে বন্ধ করার জন্য হেন কোনো কাজ নাই যে এই সরকার করছে। সেখানে বাংলাদেশে বসে এই ধরনের কথা বলতে পারবে না, কাজ করতে পারবে না, সেটা খুব স্বাভাবিক। আমি বাংলাদেশের মানুষের কাছে যেটা বলতে চাই যে দেখুন, আমরা তো মানুষ, আমাদের ভয় আছে, আমাদের লোভ আছে, আমাদের বেঁচে থাকার ইচ্ছা হয়। তো তেলবাজি না করে অন্তত যে যেখানে আছে, কোনো পুলিশে আছে, সেনাবাহিনীতে আছে, সাংবাদিক আছে, বা যেখানেই থাকুক, সাধারণ মানুষ, শিক্ষার্থী, প্রতিটা মানুষের অন্তত ওদের দলটা ভারী করেন না। মানে এটা জবাব দেওয়ার কোনো সুযোগ নাই এই মুহূর্তে যে আমার আসলে কিছু করার ছিল না, আমি আর কি করতে পারি, এই কারণে আওয়ামী লীগের সাথে আমি মিশেছিলাম, এটা বলার সুযোগ নাই। কারণ এটা খালি দুনিয়া না, আখেরাতে পর্যন্ত এর জবাব দিতে হবে। শেখ মুজিবুর রহমানের নাম ভাঙিয়ে কমান্ডো সিনেমা বাংলাদেশে প্রচার করা হয়, এবং সেটা নিয়ে এখন পর্যন্ত তাহাজ্জুদ নামাজ যারা 22 বছর ধরে পড়ে, তারপর প্রতিদিন জায়নামাজ খুঁজে তারপর তাহাজ্জুদ পড়ে, তারা কিন্তু কোনো মামলা করায় নাই।
এই মামলা কেন অন্য মানুষকে করতে হবে? এটা তো রাষ্ট্রীয় মামলা হবে। যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর নিচে হচ্ছে বন্দুকের ছবি দিয়েছে। আল্লাহর জবরের বদলে একটা পিস্তলের ছবি দিয়েছে। এটা হ্যাঁ, এই বিষয়টা নিয়ে বেশ বেশ আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের সরকার তো আসলে ধরো ভাই সেই প্রযোজক সেই পরিচালক ব্যাখ্যা দিচ্ছে। ব্যাখ্যা কিসের? ও জেলে থাকবে, ওর ফাঁসি হইতে হবে। ও বাংলাদেশের 18 কোটি মুসলমানের একেবারে বুকের মধ্যে আঘাত করেছে। এটা বুঝতে হবে যে এটা কে মাপ চাইলো আর কে ব্যাখ্যা দিল। ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আমরা সেই ভিডিও দেখেছি। সেই ভিডিওতে আমরা দেখেছি যে অস্ত্রের ছবি, তারপরে ইয়েতে দেওয়া হয়েছে মুসলমানরা অস্ত্রবাজি করে না। এই পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো সন্ত্রাসী কার্যক্রম এই ধর্মকে নিয়ে হয়েছে সবচাইতে বেশি করেছে ভারতের হিন্দুরা। অতএব মুসলমানরা সন্ত্রাসী না। মুসলমানরা যদি সন্ত্রাসী কার্যকলাপ করতো তাহলে ওই ব্রিটিশ একজন লেখক লিখেছিলেন তার বইতে যে ভারত উপমহাদেশে মুসলমান খুঁজে পাওয়া যেত না যদি জোর করে মুসলমান শাসকেরা ধর্মান্তরিত করতো মানুষকে। 600-700 বছর এই উপমহাদেশ শাসন করেছে মুসলমান। ইলিয়াস, আপনি যেহেতু চলচ্চিত্রের একটি উদাহরণ দিলেন, পাশাপাশি আপনি দেখুন যে কদিন আগে বাংলাদেশে একটি বাংলাদেশের একটা সিনেমা যেটি ইউটিউব চ্যানেলে তারা প্রিমিয়ার করেছিল, যে সেই সিনেমার পরিচালক এবং অভিনেতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, অভিনেত্রীকে খুঁজছে, পুলিশকে অবমাননা করা হয়েছে। অথচ বিষয়টি অশ্লীল, কিন্তু যেভাবে আছে অ্যাকচুয়ালি আমাদের যে বিষয়টি মোটেই অশ্লীল না। এভাবেই হয় করেন বাংলাদেশে পুলিশ কখনো ভালো মানুষ হইতে পারে না। যদি পার্সেন্টেজ হিসাবে 33-এ তো পাস, তাই না? তার মানে 33-এর পরে হইলে সে খারাপ স্টুডেন্ট না। তবে 80%-এর উপরে পুলিশ, তাদের কাজই হচ্ছে ঘুষ খাওয়া। ঘুষ ছাড়া পুলিশ কিছু বুঝে না। যদি মনে করে পুলিশ আমরা বিরাট আকারে, কেউ আছে যে ওই যেই কমিউনিটিতে থাকে সেই কমিউনিটিতে বিলং করে ওইখানকার ওই একটু মানে ভালো কিছু নিয়ে তারা মানুষের সামনে আসতে চায়। পুলিশের যেসব পেজ গুলো আছে ওগুলোতে গেলে দেখবেন ভাই পুলিশ আপনারা খুব ভালো হয়ে গেছেন, আমি সব বিশ্বাস করলাম। বাংলাদেশের এমন কোন থানা আছে এই মুহূর্তে যেই থানাতে কিনা জিডি করতে গেলে 500 টাকা দিতে হয় না? এমন কোন থানা আছে যেখানে কিনা একটা মামলা করতে গেলে ওই এলাকার আওয়ামী লীগের নেতাকে রেফারেন্স দিয়ে তারপর মামলাটা করতে হয় না? এমন কোন থানা আছে যেই থানায় রাতে চেকপোস্ট বসানো হয় এবং সেই চেকপোস্টে মানুষের পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তারপরে করা হয় না? তো পুলিশের ওসি কি সেটার ভাগ পায় না? এসপি ভাগ পায় না? এএসপি ভাগ পায় না? ডিআইজি ভাগ পায় না? সে টাকা কোত্থেকে যায় ওরা জানে না? অতএব যেদিন এইসব জায়গা বন্ধ করতে না পারবেন, যেদিন বিরোধী দলকে সরকারের লাঠিয়াল বাহিনী হিসাবে পুলিশ ব্যবহৃত হওয়া বন্ধ না করবে, ততদিন পর্যন্ত পুলিশের সুনাম করার দরকার নাই। পুলিশের নিয়ে যা করছে সত্য কথা বলছে না। তবে ইলিয়াস আপনি যেভাবে বলছেন যে 80 and 20, আমি এটা মনে করি না। একটা সময় ছিল ধরেন আমাদের পুলিশ বাহিনী ধরেন 20 to 30% ছিল করাপ্টেড, বাকিরা কিন্তু ধরেন একটা নিয়মের মধ্যে ছিল। এখন হয়তো এই পার্সেন্টেজটা 50-50, অর্থাৎ 50% কে আমি ভালো বলতেই হবে, নাইলে সিচুয়েশন আরো খারাপের দিকে যেত। 50% পুলিশের তো দরকার নাই কোনো। পুলিশের খারাপের দিকে যাওয়ার কি দরকার আছে? পুলিশ যদি নাকি সবাইকে তো পুলিশের কারণে বেনজির সেদিন মদ খেয়ে মাতাল হয়ে তারপরে বক্তব্য দিচ্ছে, আপনি দেখেন নাই? সেদিন মদ খেয়ে মাতাল হয়ে একটা মাতাল, তার যে বক্তব্য একটা মাতালের বক্তব্য। এ বলছে যে ভারতে কিছু হলে, ফ্রান্সে কিছু হলেই তারপরে, আর কথা তো বলছে আপনার মানে পুরা একেবারে কিছু হলে তারপরে এই যে আপনারা জঙ্গি মিছিল বের করেন এই সামনে থেকে। হোয়াট ডু ইউ মিন জঙ্গি মিছিল? মানে বাইতুল মোকাররমের সামনে থেকে যে কওমি আলেম বা বাংলাদেশি ইসলাম প্রিয় মানুষগুলো যে মিছিল বের করে সেটা জঙ্গি মিছিল? তাদের হাতে অস্ত্র থাকে, তারা কাউকে মেরেছে এই পর্যন্ত। বাইতুল মোকাররমের উত্তর গেটের এই যে মিছিল, এই যে প্রতিবাদ, এটা তো আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি ঢাকা শহরে। কই আমরা তো কোনোদিন দেখি না এখান থেকে কখনো কাউকে হত্যা করা হয়েছে, কাউকে খুন করা হয়েছে, কখনো সরকার পতনের আন্দোলন ডাক দেওয়া হয়েছে। বরং আপনারা তাদেরকে মেরেছেন। বলা হচ্ছে যে জঙ্গি মিছিল নাকি বের করে। সে 3-4 বার এই ওয়ার্ডটা বলেছে তার মুখ দিয়ে, জঙ্গি মিছিল। জঙ্গি তো তোরা। পুলিশ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি। এর চাইতে বড় জঙ্গি বাংলাদেশে আর কেউ নাই। অতএব পুলিশ বাংলাদেশে ভাই দরকার নেই আমি মনে করি। এর চাইতে পুলিশ যেখানে যা করছে সবকিছু তারা ওই আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। ভোট চুরি থেকে শুরু করে যত ছিনতাই, চাঁদাবাজি সব এখন পুলিশ নেতৃত্ব দিচ্ছে। অতএব আমি মনে করি না বাংলাদেশে পুলিশ দরকার। এটা না থাকলে এর চেয়ে অন্তত আইন শৃঙ্খলা ভালো থাকবে। তো ইলিয়াস, আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমরা প্রায় 1 ঘন্টা প্রায় 50 মিনিট হয়ে গেছে। আপনারও তাড়া আছে আমি জানি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি কাজের মাঝখানেও কনক ভাই বলার কারণে আমি না করতে পারি নাই। আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ ইলিয়াস।